নমস্কার। জানা ও অজানা গল্প চ্যানেলে সবাইকে জানাই স্বাগত। আজ আমি চলে এসেছি এক সাহসী নারীর জীবনগাথা নিয়ে, যিনি ছিলেন একজন কন্যা, একজন মা, একজন নেতা এবং সবচেয়ে বড় কথা, ভারতের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অধ্যায়। তিনি শুধুই একজন প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি ছিলেন এক জাতির কণ্ঠস্বর। চলুন আজ জেনে নিই ইন্দিরা গান্ধীর জীবন কাহিনী, তার আলো ও অন্ধকারের গল্প। জন্ম, পরিবার ও শৈশব। 1971 সালে 19 নভেম্বর এলাহাবাদ শহরে এক ঐতিহাসিক পরিবারে জন্ম নেন ইন্দিরা। তার পিতা ছিলেন জওহরলাল নেহরু, যিনি পরবর্তীকালে ভারতের প্রথম প্রধানমন্ত্রী হন। তার মা কমলা নেহরু ছিলেন শান্ত স্বভাবের, শিক্ষিত ও দেশের প্রতি আত্মোৎসর্গীকৃত এক নারী। ইন্দিরার শৈশব কেটেছে স্বাধীনতা আন্দোলনের উত্তাল সময়ের মধ্যে। প্রায়ই তার বাবাকে জেলে যেতে হতো, তার মা ছিলেন অসুস্থ। এই পারিবারিক পরিবেশের ইন্দিরার মনে খুব অল্প বয়সেই গড়ে ওঠে দেশপ্রেম, আত্মত্যাগ এবং নেতৃত্ব গুণ। তিনি বানর সেনা নামে একটি শিশু সংগঠনও গড়েছিলেন, যার কাজ ছিল স্বাধীনতা সংগ্রামের গুপ্তচর তথ্য আদান প্রদান করা। শিক্ষা ও বিবাহিত জীবন। ইন্দিরা গান্ধীর শিক্ষা জীবন শুরু হয় এলাহাবাদে একটি ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। ছোট থেকেই তিনি ছিলেন সংবেদনশীল, অন্তর্মুখী স্বভাবের ও বইপ্রেমী। শৈশবকালেই তার জীবনের অধিকাংশ সময় কেটেছে একাকিত্বে, কারণ তার পিতা জওহরলাল নেহরু ছিলেন স্বাধীনতা সংগ্রামে সদা ব্যস্ত এবং মাতা কমলা নেহরু ছিলেন দীর্ঘদিনের অসুস্থ। এই নিঃসঙ্গতা ও রাজনৈতিক পরিবেশ ইন্দিরার মনে গড়ে তোলে আত্মমগ্নতা, দেশপ্রেম এবং দৃষ্টিভঙ্গির পরিপক্কতা। তার শিক্ষা জীবনের একটি গুরুত্বপূর্ণ মোড় আসে শান্তিনিকেতনে, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে, যেখানে তিনি কিছুদিন অধ্যয়ন করেন। রবীন্দ্রনাথ ঠাকুর ইন্দিরার মেধা ও বিনয় দেখে মুগ্ধ হন এবং আদর করে তাকে পৃথিবীর মেয়ে উপাধি দেন। এরপর তিনি যান ইউরোপে, প্রথম সুইজারল্যান্ডের বার্ডেন অঞ্চলের এক বিদ্যালয়ে পড়েন। মায়ের চিকিৎসার জন্যে তখন তাদের বরাবর ইউরোপে সফর করতে হতো। এরপর তিনি ইংল্যান্ডে যান এবং ভর্তি হন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে, কিন্তু স্বাস্থ্যজনিত কারণে নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে পারেননি। পরে ভারতে ফিরে এসে নিজের রাজনৈতিক ও ব্যক্তিগত জীবন গড়ে তোলার দিকে মনোযোগ দেন। এই সময়েই 1930-এর দশকে তিনি পরিচিত হন এক তরুণ, সাহসী এবং উদ্যমী সাংবাদিক ফিরোজ গান্ধীর সঙ্গে। ফিরোজ ছিলেন পার্সি পরিবারভুক্ত এবং তাদের প্রেম শুরু হয় এক গভীর বন্ধুত্ব থেকে। তাদের সম্পর্ক নিয়ে নেহরু পরিবারে ও রাজনৈতিক মহলে নানা বিতর্ক ও আপত্তি দেখা দিলেও ইন্দিরা দৃঢ় সিদ্ধান্ত নেন। 1942 সালে ভারতের কর্তৃপূর্ণ ভারত ছাড়ো আন্দোলনের ঐতিহাসিক বছরে ইন্দিরা ও ফিরোজ বিবাহ বন্ধনে আবদ্ধ হন। তাদের দাম্পত্য জীবন ছিল সহজ সরল নয়। রাজনৈতিক ব্যবস্থা, স্বাস্থ্যগত সমস্যা এবং মতাদর্শগত পার্থক্য থাকলেও তাদের মধ্যে ছিল সম্মান ও শ্রদ্ধার সম্পর্ক। ফিরোজ গান্ধী স্বাধীনতার পরবর্তীকালে একজন বিশিষ্ট সংসদ সদস্য ও সাংবাদিক হিসেবে খ্যাতি অর্জন করেন। এই দম্পতির দুই সন্তান, সঞ্জয় গান্ধী 1946 সালে জন্মগ্রহণ করেন ও রাজীব গান্ধী 1944 সালে। দুই সন্তান পরবর্তী ভারতের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে, বিশেষ করে রাজীব গান্ধী, যিনি 1984 সালে মায়ের মৃত্যুর পর ভারতের প্রধানমন্ত্রী হন। রাজনীতির মঞ্চে তার অভিষেক। স্বাধীনতার পর ইন্দিরা গান্ধী রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হন। তিনি প্রথমে কংগ্রেসের দলের কর্মী হিসেবে কাজ শুরু করেন এবং তারপরে 1959 সালে ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতিত্ব নির্বাচিত হন। 1964 সালে তার পিতা জওহরলাল নেহরুর মৃত্যু হলে তিনি লাল বাহাদুর শাস্ত্রীর মন্ত্রিসভায় তথ্য ও সম্প্রচারের মন্ত্রী হিসেবে যুক্ত হন। 1966 সালে শাস্ত্রীয় আকস্মিক মৃত্যুতে দলের অভ্যন্তরীণ চাপ ও সমর্থনে ইন্দিরা গান্ধী ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। প্রথমে তাকে কংগ্রেসের সিন্ডিকেটের পুতুল বলে ভাবলেও শীঘ্রই তিনি প্রমাণ করে দেন যে তিনি নিজেই একজন শক্তিশালী, স্বাধীন চেতা নেতা। শক্তিশালী সিদ্ধান্ত ও ঐতিহাসিক সাফল্য। ইন্দিরা গান্ধীর শাসনকাল শুধু একটি প্রশাসনিক সময় নয়,
তা ছিল ভারতের ইতিহাসের সবচেয়ে সাহসী সিদ্ধান্ত ও দৃঢ় নেতৃত্বের অধ্যায়। তার নেতৃত্বে ভারত বদলাতে শুরু করলো এক নতুন আত্মবিশ্বাসে, এক নতুন দৃষ্টিতে। 1971 এক ভয়াবহ ইতিহাসের সাক্ষী। পূর্ব পাকিস্তানের পাকিস্তানি সেনাবাহিনীর নির্মম অত্যাচারে যখন চারপাশ প্রকম্পিত, তখন লক্ষ লক্ষ নির্যাতিত মানুষ সীমান্ত পেরিয়ে আশ্রয়ের খোঁজে ভারতের দিকে ছুটে আসে। এই ভয়ানক মানবিক সংকটের মুহূর্তে ইন্দিরা গান্ধী কেবল ভারতের প্রধানমন্ত্রী ছিলেন না, তিনি হয়ে ওঠেন মানবতার এক প্রতিবাদী কণ্ঠস্বর। তিনি বিশ্ব নেতাদের দাঁড়ে দাঁড়ে গিয়ে পূর্ব পাকিস্তানের সত্য তুলে ধরেন, কিন্তু আন্তর্জাতিক মহলের নীরবতায় তিনি হতাশা হন না, বরং নেন এক ঐতিহাসিক ও সাহসী সিদ্ধান্ত, সামরিক হস্তক্ষেপের। 1971 সালের ডিসেম্বরে ভারতীয় সেনাবাহিনী সীমান্তে অভিযান চালান, আর মাত্র 13 দিনের মধ্যেই পাকিস্তান আত্মসমর্পণ করে। 16ই ডিসেম্বর 1971 এই দিনে সারা বিশ্বের মানচিত্রে উদয় হয় এক নতুন স্বাধীন রাষ্ট্র, বাংলাদেশ। এই জয় কেবল রণক্ষেত্রের ছিল না, এটি ছিল ইন্দিরা গান্ধীর রাজনৈতিক দূরদর্শিতা, মানবিক মূল্যবোধ এবং সাহসিকতার এক অমর নিদর্শন। সবুজ বিপ্লব, ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধ। 1960-এর দশকের মাঝামাঝি সময় ভারত তখন খাদ্যশস্যে বিপজ্জনকভাবে পরনির্ভরশীল। প্রতিদিনের খাবার ছিল এক অনিশ্চয়তার নাম। ইন্দিরা গান্ধী বুঝেছিলেন, ক্ষুধার বিরুদ্ধে যুদ্ধে জিততে হলে কৃষককে দিতে হবে নতুন শক্তি। তাই 1966 সালে তার নেতৃত্বে শুরু হয় সবুজ বিপ্লব। নতুন প্রযুক্তি, উন্নত জাতের বীজ, স্বেচ্ছা ব্যবস্থা, রাসায়নিক সার এবং কৃষি ঋণ, এই সব কিছুর সমন্বয়ে ভারতের কৃষিক্ষেত্রে ঘটে যায় এক বিপ্লব। খাদ্যশস্যের উৎপাদন বাড়ে বহু গুণে। ভারত পরনির্ভরতা কাটিয়ে খাদ্য স্বনির্ভরতা হয়ে ওঠে। এই বিপ্লব শুধু জমিতেই নয়, আশা ফিরিয়ে দেয় কোটি কোটি কৃষকের মুখে। পরমাণু শক্তি অর্জন, সাহস, গোপনীয়তা ও আত্মবিশ্বাসের পরীক্ষা। 1974 সালে 18ই মে রাজস্থানের পোখরণে মরুভূমির নীরব বুকে হঠাৎ এক ইতিহাসের জন্ম। ভারত সফলভাবে পরিচালনা করে নিজের প্রথম পরমাণু বিস্ফোরণ, যার নাম দেওয়া হয় স্মাইলিং বুদ্ধ। এই বিস্ফোরণ ছিল কেবল একটি প্রযুক্তিগত সাফল্য নয়, এটি ছিল ভারতের আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা এবং বৈশ্বিক শক্তির মাঝে মাথা তুলে দাঁড়ানোর ঘোষণা। বিশ্ব তখন বিস্মিত, আর ভারত গর্বিত, দৃঢ় ও প্রস্তুত নিজের ভবিষ্যৎ নিজেই নির্মাণ করতে। এই পদক্ষেপ ইন্দিরা গান্ধীর নেতৃত্বে ভারতের আন্তর্জাতিক মর্যাদা ও কূটনৈতিক অবস্থানকে অনেকখানি উঁচুতে তুলে ধরে। দারিদ্র্য হাটাও, এক স্লোগান, এক সংকল্প। 1971 সালের নির্বাচনের সময় ইন্দিরা গান্ধী দেন এক অগ্নি শপথ, দারিদ্র্য হাটাও। এটা একটি স্লোগানই নয়, এটা ছিল দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি। তিনি বুঝেছিলেন, দেশের প্রকৃত উন্নয়ন হবে তখনই যখন গরিব মানুষের পেটে ভাত, শরীরে ওষুধ আর মাথার উপর থাকবে ছাদ। তাই তিনি চালু করেন রেশনের ব্যবস্থা, গৃহ নির্মাণ, স্বাস্থ্যসেবা ও কর্মসংস্থানের নানা কর্মসূচি। এই পদক্ষেপ তাকে এনে দেয় জনগণের ভালোবাসায়, একজন রাজনীতিক নয়, একজন দায়িত্বশীল অভিভাবকের মতো। জরুরি অবস্থা, গণতন্ত্রের অন্ধকারের অধ্যায়। 1975 সাল এলাহাবাদের হাইকোর্টে এক মামলায় ইন্দিরা গান্ধীর নির্বাচনী জয়কে অবৈধ ঘোষণা করে। বিপদের মুখে দাঁড়িয়ে তিনি নেন এক চূড়ান্ত সিদ্ধান্ত। 25শে জুন 1975 ভারতে জারি হয় জরুরি অবস্থা। এই সময়কাল 21 মাসের দীর্ঘ এক নিঃশ্বাসরুদ্ধ রাজনৈতিক অধ্যায়, যা ভারতীয় গণতন্ত্রের ইতিহাসে সবচেয়ে বিতর্কিত। এই সময় যা যা ঘটেছিল তা হলো, সংবাদপত্রে আরোপ করা হয় কড়া সেন্সর, বিরোধী নেতাদের করা হয় গ্রেপ্তার, জোর করে চালু হয় পরিবার পরিকল্পনার নামে নির্বিচার অপারেশন, এবং নাগরিক অধিকার চেপে ধরা হয় রাষ্ট্রের নামে। এই সমস্ত কারণের জন্য তার জনপ্রিয়তা নেমে আসে তলানিতে। যিনি একসময় ছিলেন জননেত্রী, তিনি হয়ে ওঠেন আলোচনার কেন্দ্রে এক কঠোর শাসক। প্রত্যাবর্তন ও অপারেশন ব্লু স্টার।
21 মাসের বিতর্কিত জরুরি অবস্থার পরে প্রবল সমালোচনার মুখে 1977 সালে ইন্দিরা গান্ধী নিজেই জরুরি অবস্থার প্রত্যাহার করেন এবং ঘোষণা দেন সাধারণ নির্বাচনের। তার ছিল আত্মবিশ্বাস, কিন্তু জনগণের মনে ছিল প্রচণ্ড ক্ষোভ। ফলে কংগ্রেসের দল পরাজিত হয় আর ইন্দিরা গান্ধী হারান নিজের সংসদ আসন। ভারতের প্রথমবার দেখে জনতা পার্টির সরকার, গণতন্ত্র ফিরে পায় তার প্রাণ। তবু ইতিহাস চুপ করে থাকে না। মাত্র 2 বছরের মধ্যেই জনতা সরকার ভেঙে পড়ে এবং 1980 সালের নির্বাচনে ইন্দিরা গান্ধী আবারও দুর্দান্তভাবে ফিরে আসেন, আরও অভিজ্ঞ, আরও দৃঢ় প্রতিজ্ঞ এক নেতৃত্ব হিসেবে। কিন্তু ফেরার পরও ছিল না শান্তির পথ। পাঞ্জাবের উত্থান ঘটে শিখ বিচ্ছিন্নতাবাদী আন্দোলনের, যারা অস্ত্রসহ অবস্থান নেয় অমৃতসরের পবিত্র স্বর্ণ মন্দিরে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ইন্দিরা অপারেশন বোল্ড স্টার চালানোর নির্দেশ দেন। 1984 সালের জুন মাসে সেনা অভিযান চালানো হয় মন্দিরের অভ্যন্তরে। অভিযানে সফল হলেও প্রাণ হারান অনেক নিরীহ মানুষ। ক্ষুণ্ণ হয় এক পবিত্র ধর্মস্থানের মর্যাদা। হত্যা ও ইতিহাসের শেষ পৃষ্ঠা। 31শে অক্টোবর 1984 সকাল 9:30 নাগাদ ইন্দিরা গান্ধী দিল্লির নিজ বাসভবন থেকে বের হন কর্মস্থলের উদ্দেশ্যে। তার পাশে দাঁড়িয়েছিলেন 2 বিশ্বস্ত দেহরক্ষী, বিনোদ সিং এবং শতবন্ত সিং। কিন্তু সেই বিশ্বস্ততা ভেঙে পড়ে এক মুহূর্তেই। স্বর্ণ মন্দির অভিযানের প্রতিশোধ নিতে তারা নিজেরাই, নিরাপত্তা কর্মীরা তার উপর গুলি চালায়, বারবার নির্মমভাবে। ইন্দিরা গান্ধী রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন। চিকিৎসকরা চেষ্টা করেন, কিন্তু শেষ রক্ষা হয়নি। ভারতের ইতিহাসের নাম লেখানো এক অদম্য নেত্রী চিরতরে থেমে গেল। এই হত্যাকাণ্ড শুধু একজন প্রধানমন্ত্রীকেই হারানো নয়, এটা ছিল এক আদর্শ, এক যুগ, এক শক্তিশালী নারীর বিদায়। আর এই ঘটনার পরই দেশ জুড়ে শুরু হয় ভয়াবহ শিখ বিরোধী দাঙ্গা। হাজার হাজার নিরীহ শিখ প্রাণ হারান, পুড়ে যায় ঘরবাড়ি, ক্ষতবিক্ষত হয় জাতির আত্মা। ইন্দিরার মৃত্যুর পর যেন ইতিহাসও কয়েক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে গিয়েছিল। ইন্দিরা গান্ধী ছিলেন এক বহুমাত্রিক ব্যক্তিত্ব। তার জীবন যেমন সাফল্যের ইতিহাস, তেমনি কিছু শিক্ষণীয় ভুলের প্রতিচ্ছবি। তিনি ছিলেন ভারতের প্রথম নারী প্রধানমন্ত্রী, একজন সাহসিনী, যিনি নিজের ব্যক্তিত্ব দিয়ে জাতিকে পথ দেখিয়েছিলেন। তিনি আজও ভারতের ইতিহাসে এক স্মরণীয় চরিত্র, যাকে ছাড়া আধুনিক ভারতের রাজনীতির কল্পনা অসম্ভব। ইন্দিরা গান্ধীর জীবন আমাদের শেখায় নেতৃত্ব মানে শুধু ক্ষমতা নয়, সেটা একটা দায়িত্ব, আর প্রতিটি সিদ্ধান্তের পিছনে একটি ইতিহাসের ছাপ। তার সাফল্য যেমন আমাদের গর্বিত করে, তেমনি কিছু কিছু ভুলও আমাদের সতর্ক করে। আজকের গল্পটি এই পর্যন্তই। যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন, শেয়ার করুন সবার সাথে, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না জানা ও অজানা গল্প চ্যানেলটিকে। আবার ফিরে আসবো এমনই এক অনুপ্রেরণার গল্প নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।